দেখছেন নিউজ 18 বাংলা খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখি চম্পাহাটির দিকে, যে খবর আসছে ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ। বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ, ফের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। কখন বিস্ফোরণ, কিভাবে বিস্ফোরণ জানার চেষ্টা করব। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, আগে অর্থাৎ প্রায় যেটা স্থানীয় সূত্রে জানানো হচ্ছে 12:40 নাগাদ বিকট শব্দ হয়। এরপরে স্থানীয় মানুষজন যান পিয়ালি সংলগ্ন এই যে চম্পাহাটি হাড়াল গ্রাম, সেই হাড়াল গ্রামের পাশেই এই বিস্ফোরণ। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যিনি কারখানার মালিক রয়েছেন বাপি নস্কর, এই বাপি নস্কর অবৈধভাবে জলা জমির পাশে একটি কলা বাগানের মধ্যে সেখানে কারখানা তৈরি করেছিলেন এবং সেখানেই বিস্ফোরণ বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি, এই ঘটনায় মোট 5 জন আহত রয়েছে, যার মধ্যে একজন মহিলা রয়েছেন। সেই মহিলার অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বারুইপুর হাসপাতালে তাকে আনার কথা হলেও কিন্তু আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে, যে আমরা খবর পাচ্ছি। পাশাপাশি এই ঘটনার খবর পেয়ে দমকলের ইঞ্জিন রওনা দিয়েছে এবং বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে রওনা দিয়েছে। অর্পণ, যখন বিস্ফোরণ হয় ওই কারখানায় কতজন ছিলেন? দেখো, এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, কারণ পুলিশ ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং যারা স্থানীয় মানুষজন তারা যেটা জানাচ্ছেন, এই কারখানাতে 5 জন কাজ করছিলেন এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। কারণ এই প্রশাসনের নজর এড়িয়ে বাজি যে কারখানা, সেই কারখানা অ্যাসোসিয়েশনের নজর এড়িয়ে এরা একটি কারখানা তৈরি করেছিল যেটি জলা জমির মাঝে, এবং জলা জমির মধ্যে একটি কলা বাগান রয়েছে। সেই কলা বাগানের মাঝেই এই কারখানা। স্বাভাবিকভাবেই চুরি লুকিয়ে এই কারখানা চালাচ্ছিলেন বাপি, এবং যার জেরে বিস্ফোরণের পরেই স্থানীয় মানুষজন জানতে পারে। তবে সেখান থেকে যারা উদ্ধার করে নিয়ে আসছে, অর্পণ এখান থেকে একটু জানার চেষ্টা করব, চম্পাহাটির ঠিক কোন এলাকায় এই বিস্ফোরণটি ঘটলো? এই মুহূর্তে কারখানার ভিতরের পরিস্থিতি কি? বিস্ফোরণ হয়েছে, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, দূর থেকে যেটা স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছেন সেটা যে এই যে কারখানা, সেটা এই কারখানার যে পিয়ালি গ্রাম, সেই পিয়ালি গ্রামের পাশেই, অর্থাৎ যে জলা জমি রয়েছে। এবং তুমি জানবে যে চম্পাহাটি হাড়াল বাজি বাজার, সেই বাজি বাজার এবং পিয়ালি গ্রামের মধ্যে মাঝের যে অংশ, সেই অংশে রাস্তা থেকে বেশ কিছুটা দূরে যেখানে জলা জমি, সেই জলা জমির পাশে এই কারখানা গড়ে উঠেছে এবং সেখানে এই বিস্ফোরণ হয়। সকালে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। তারপর তারা সেখানে রওনা দেন এবং সেখানে গিয়ে দেখা যায় যে ধোঁয়ার কুণ্ডলী, এবং তার সঙ্গে তুমি জানবে যে বিস্ফোরণের পর বাজি কারখানা। আরো এক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মণ্ডলকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয়েছে মিডলম্যান প্রভাস মণ্ডলকে। আর এই কিডনি পাচারে জড়িয়ে রয়েছে ভিন রাজ্যের বড় চক্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মণ্ডল, তাকে গ্রেফতার এবং তাকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র, তদন্তকারীদের কাছে জেরায় দাবি ধৃত প্রভাস মণ্ডলের। ভিন রাজ্যে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই কিডনি বিক্রি। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, প্রভাস মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করা হচ্ছে। দফায় দফায় জেরায় একের পর এক তথ্য, চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। কি কি তথ্য তদন্তকারীদের হাতে? কিডনি পাচার মামলায় ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে যে মিডলম্যান প্রভাস মণ্ডল, তাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নেওয়ার পরে ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। একাধিক মিডলম্যান, সেই মিডলম্যানকে দিয়ে সমস্ত কাজ করানো হতো, ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখানো হতো যারা চাকরি পাল্টাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো, একটি হোটেলে রাখা হতো। তারপরেই কিন্তু তাকে
বেহুশ করে তার শরীর থেকে কিডনি বের করে নেওয়ার মতো ঘটনা ঘটতো। এরকমই একটা অভিযোগ যখন জমা পড়ে, যখন মঙ্গল মন্ডল নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করে, তার সঙ্গে এখন ঘটনা ঘটেছে এবং তারপরেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রভাস মন্ডল মিডলম্যান তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু গোটা ঘটনা ব্রেক থ্রু পেতে চাইছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। এবং জানা যাচ্ছে ভিন রাজ্যে বসেই কিন্তু বাংলার অর্থাৎ আমাদের এই রাজ্যে কিন্তু এই গোটা পরিকল্পনা থেকে শুরু করে একাধিক রাজ্যের যোগসূত্র পাচ্ছে এবং এই মিডলম্যান মারফত কিন্তু একাধিক মিডলম্যান কাজে লাগানো হয়েছিল, যাদের মাধ্যমে এই কিডনি কিন্তু একেবারে তাদের শরীর থেকে বের করে নেওয়া হতো এবং চাকরির যে প্রলোভন বা টোপ দেখানো হতো তার পরবর্তী ক্ষেত্রে ভিন রাজ্যে পাঠানো হতো এবং সেখানে যখন পৌঁছতো তারপরেই গিয়ে তাকে বেহুশ করে তার শরীর থেকে এইভাবে কিডনি বের করে দেওয়ার ঘটনা ঘটতো। যদিও স্বাস্থ্য দপ্তরকে গোটা বিষয়টা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী শারদদাস মুখোপাধ্যায় গতকাল যে অভিযোগকারী মঙ্গল মন্ডল তার সঙ্গে কথা বলেছে, ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে। গোটা বিষয় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কিন্তু নজর রাখা হচ্ছে এই মুহূর্তে। প্রভাস মন্ডল তো একা নয়, এই চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত। কিভাবে এরা জাল বিছাতো, কিভাবে চাকরির টোপ দিত, আর কারা কারা জড়িত, এই বিষয়ে পুলিশ সূত্রে কোনো তথ্য আছে? একাধিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রভাস মন্ডল, তাকে হেফাজতে নিয়ে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছে। একাধিক যে মিডলম্যান, সেই মিডলম্যানদেরকে এই কাজে লাগানো হতো এবং যাদের সত্যি চাকরির দরকার ছিল, যারা এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বিভিন্ন চাকরির প্রলোভন দেখাতো এবং প্রলোভন দেখানোর পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো এবং সেখানে গিয়ে কি তাদের শরীর থেকে কিন্তু কিডনি বের করে নেওয়ার মতো ঘটনা ঘটতো। যদিও পুলিশের পক্ষ থেকে একাধিক মিডলম্যানের নাম পেয়েছে এবং তাদেরকে হদিশ পেতে চাইছে পুলিশের পক্ষ থেকে। যেহেতু ভিন রাজ্যের ঘটনা, ভিন রাজ্যের পুলিশের ইতিমধ্যেই সহযোগিতা নেওয়া হচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। বেশ, কিডনি পাচার চক্রের তদন্তে বড় ব্রেক থ্রু। মিডলম্যান প্রভাস মন্ডলকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। তদন্তকারীদের কাছে জেরায় দাবি, ধৃত প্রভাস মন্ডলের একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। প্রভাসকে জেরা করে জানতে পেরেছেন তদন্তকারীরা। স্বাস্থ্য দফতরকে বিষয়টি জানিয়েছে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতারিতকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। কতগুলো জিনিস যেমন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল, কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। আকিল বলে একজন লোকের সঙ্গে ওদের কথা হলো লুধিয়ানা। সেখান থেকেও নিয়ে গিয়ে সোজা হাসপাতালে ভর্তি হলো। যাওয়ার পূর্বে কিন্তু একটা ব্লাড টেস্ট করিয়েছিল না। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে ওটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়। তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, থার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মন্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম। তারও কিন্তু একটা কিডনি নেই। এই মুহূর্তে আরো একটি বড় খবর। হাইকোর্টে বড়সড় ধাক্কা বালি মাফিয়া টুলু মন্ডলের রক্ষা কবচ মামলা খারিজ হাইকোর্টে। পুলিশের তদন্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রক্ষা কবচ মামলা খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মোহাম্মদবাজার থানাকে তদন্ত চালিয়ে যেতে সবুজ সংকেত। টুলুর আত্মীয় মিনার মন্ডলের বাড়িতে টাকা সোনা উদ্ধার হয়। মিনারকে গ্রেফতার করা হয়। মিনারের বাড়িতে টুলুর সোনা টাকার পাহাড়। গ্রেফতারির হাত থেকে বাঁচতে টুলু মন্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশের তদন্তে কোনো হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। অর্থাৎ বীরভূমের মোহাম্মদবাজার থানাকে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য এক প্রকার সবুজ সংকেত দিল আদালত। এদিকে তদন্ত যতই এগোচ্ছে ততই সামনে আসছে বিস্ফোরক তথ্য। টুলুর আত্মীয় মিনার মন্ডলের বাড়িতে আগেই উদ্ধার 25 কেজি সোনা এবং নগদ 25 কোটি।
শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। আজ প্লাবিত এলাকা পরিদর্শন, হেলিকপ্টারে পরিদর্শন শুভেন্দু অধিকারী। দাদা দাদা এটা বন্ধ হয়ে গেল, আমার লাইটটা বন্ধ হয়ে গেল, একটু শুধু এলসিডিটা দেখে নিন, আমি কিচ্ছু বলছি, এলসিডিটা বন্ধ হয়ে যাবে। রিলিফ সেন্টারে ছিল, 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। ঠিক আছে, হ্যাঁ অসভ্যতম করছে দেখেন। আরে কি হচ্ছে, কি এটা করছো কেন? কে অসভ্যতম করতে? 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ভাই নামা দেখো ইতিমধ্যে এই ব্লকে 11,000 আমরা রিসেন্ট আলোচনা করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে, প্রাথমিকভাবে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেগাঁয়ের জল যেটা ডেঞ্জার লেভেলের উপরে বইছিল, এখন আন্ডার কন্ট্রোল। এখানে পিংলা, সবং, নারায়ণগড় সব এমএলএরা ছিলেন, বিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি, আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, কিন্তু যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি ফ্লাড প্রিকশন মিটিং একটা করব, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে, তাকে স্বাগত। এর আগে কেলেঘাই, কপালেশ্বরী এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন ফ্লাডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী 1986-তে, তাই তো নাকি অমলদা? বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান, অতএব গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে। এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন এবং সব এমএলএরা ছিলেন। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? আমাদের দেবরার এমএলএ আছেন, শুধু আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরো 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। देखिए मैं एरियल सर्वे किया है, यहाँ 5-6 जीपी, कम से कम 50,000 लोग अभी भी पीड़ित है, और कैंप में भी 4-5 हजार आदमी है। सब मिला के जो जो काम करना चाहिए था वो रिव्यू करके आज किया। हम लोग ये 2 डेथ कैजुअलिटी है, और बाकी जो जो करना है सब काम हम लोग कर दिया।
सर्वे भी कर लिया और डायरेक्शन भी मिल गया है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का लीडरशिप में। राज्य सरकार के साथ डिपार्टमेंट और विधायक लोग चुने हुए लोग थे, सब डिस्कशन हो गया। इसमें कभी कहाँ कभी कमी नहीं होगा, भरपूर सपोर्ट मिलेगा। मैं एरियल सर्वे किया ना, जो वीडियो डाल दिया, देख लेना। मैं पूरा जो हमारी केलेगाई एडजेसेंट जो एरिया है, यहाँ लांगोलकाटा से लेकर दुबराजपुर से लेकर हमारी मोयना बागचा से गुड़ग्राम मोहम्मदपुर से लेकर ये जो पूरा जीपी है, सोबंग ब्लॉक का 5 जीपी है, भगवानपुर ब्लॉक का 4 जीपी है, मोयना का 1 जीपी है और पटासपुर 1 का गोकुलनगर जीपी है। ये सब मैं आधा घंटा से ज्यादा एरियल सर्वे कर मैं आरामबाग जा रहा हूँ। ক্ষতিগ্রস্ত এলাকা অর্থাৎ প্লাবিত এলাকা পরিদর্শন, কপ্টারে পরিদর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। পূর্ণ সহযোগিতা রাজ্যের তরফ থেকে করা হবে এবং ইতিমধ্যেই তিনি জানালেন যে কেলেঘাই নদীর জল কিন্তু তা ইতিমধ্যেই অনেকটাই কমেছে। সুবর্ণরেখা নদী যেখানে জলস্তর অনেকটা বেড়ে গিয়েছিল তাও কমেছে। 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের পাশে রাজ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।